হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট ইয়ারে এখন পড়াশোনা করছো। তো ফার্স্ট ইয়ারের যে মেজর পার্ট 1 আছে সেই পার্ট 1-এর ক্ষমতা এবং কর্তৃত্ব, এটার ধরন এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি আছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও বা কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সে যে সুযোগ সুবিধাগুলো তোমাদের জন্য রেখেছি আমরা, এখানে তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। ঠিক আছে, তো মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। তো এবার মেন টপিকে আসা যাক। ক্ষমতা এবং কর্তৃত্ব এই দুটোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক কি আছে এবং এটার ধরনগুলো কি আছে দেখো। রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের অন্যতম মৌলিক ধারণা হলো পাওয়ার বা ক্ষমতা। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞানের যে মেন যে ধারণাটা বা মৌলিক ধারণা বলতে পারো, সেটাকে আমরা বলে থাকি ক্ষমতা এবং কর্তৃত্ব। মানব সমাজ শাসন, প্রশাসন, নেতৃত্ব এবং সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালিত হয়, আর এই প্রক্রিয়ার ক্ষমতা এবং কর্তৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সকল রাজনৈতিক কাঠামো, সরকার প্রতিষ্ঠান এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতা এবং কর্তৃত্বের প্রয়োগ অবশ্যম্ভাবী। যে কোনো ধরনের রাজনৈতিক কাজ বা যে কোনো ধরনের সরকারি কাজ বলো, কাঠামো এবং প্রতিষ্ঠানের জন্য আমাদেরকে ক্ষমতা এবং কর্তৃত্ব দুটোরই দরকার পড়ে থাকে। তাই রাজনৈতিক আচরণ এবং শাসন ব্যবস্থা বোঝার জন্য এই দুই ধারণা গভীর বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ বা অপরিহার্য। এবার দেখো, পাওয়ার বা ক্ষমতা কি। ক্ষমতা বলতে বোঝায় এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে অপরের আচরণ, সিদ্ধান্ত বা কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা, নির্দেশ বা প্রভাবিত করার সক্ষমতা। ঠিক আছে, কোনো এক ব্যক্তি বা কোনো এক প্রতিষ্ঠানের দ্বারা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি সে তার আচরণকে বা তার সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো তার ক্ষমতা। এটি এমন এক শক্তি যার মাধ্যমে মানুষ নিজের ইচ্ছা অন্যের উপর আরোপ করতে পারে, এমনকি সম্মতি না থাকলেও সেই তার ইচ্ছাটাকে অন্যের উপরে আরোপ করতে পারে। আচ্ছা, এবার দেখো ক্ষমতার বৈশিষ্ট্য কি রয়েছে। প্রথমে হলো প্রভাব বিস্তারের ক্ষমতা। ক্ষমতা হলো যার কাছে ক্ষমতা থাকবে সে অন্যের উপরে প্রভাব বিস্তার করতে পারবে। জবরদস্তি বা বাধ্যবাধকতার সম্ভাবনা থেকে যায়। কারো কাছে যদি ক্ষমতা থাকে তাহলে সে অন্যের উপরে জবরদস্তিও করতে পারে বা বাধ্যবাধকতাও করতে পারে। আনুষ্ঠানিক এবং আনুষ্ঠানিকভাবে উভয়ই রূপ দেখা যায় এখানে। তারপরে বল, সম্পদ, জ্ঞান বা মর্যাদার উপর নির্ভরশীল হতে পারে। আচ্ছা, এবার কি কি ধরনের ক্ষমতা হয়ে থাকে দেখো। প্রথমে হলো শারীরিক বা বল প্রয়োগমূলক ক্ষমতা, যেমন ভয়, শাস্তি বা জোর ব্যবহার করে প্রভাব প্রতিষ্ঠা করা। ঠিক আছে, এটা হচ্ছে শারীরিক বা বল প্রয়োগমূলক ক্ষমতার মধ্যে পড়ে। পরবর্তী আছে কি অর্থনৈতিক ক্ষমতা, যেমন অর্থ, সম্পদ এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণের মাধ্যমে। ঠিক আছে, যে কারো অর্থ, সম্পদ দুটোই একই জিনিস এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণের মাধ্যমে যদি কারো উপরে ক্ষমতা আরোপ করা হয় সেটাকে আমরা বলবো অর্থনৈতিক ক্ষমতা। নেক্সট হলো রাজনৈতিক ক্ষমতা, যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা নীতি এবং প্রশাসনিক কর্তৃত্ব স্থাপন করে থাকে। তারপরে সামরিক ক্ষমতা, যেখানে সেনাবাহিনী এবং অস্ত্রশক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তারপরে আছে জ্ঞান বা মতাদর্শমূলক ক্ষমতা, যেখানে শিক্ষা, ধর্ম বা মতাদর্শ বা তথ্যের মাধ্যমে মানুষের ভাবনাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তারপরে রয়েছে সামাজিক বা মর্যাদা ভিত্তিক ক্ষমতা, যেখানে পরিচিত এবং সামাজিক অবস্থান থেকে প্রভাব বিস্তার করা হয়। আর পরে আছে যেটা সফট পাওয়ার, যেটাকে আমরা বলি আকর্ষণ এবং সম্মানের ভিত্তিতে প্রভাব বিস্তার, যেমন কোনো প্রকারের জোর না করে কিন্তু অনুসরণ করে তাকে প্রভাবিত করা হয়। তো এটাকে আমরা বলে থাকি সফট পাওয়ার। আচ্ছা, এরপরে যেটা আছে আমাদের আলোচনার বিষয়টা, ওটা হলো অথরিটি বা কর্তৃত্ব। দেখো, কর্তৃত্ব হলো বৈধতা প্রাপ্ত
কর্তৃত্ব হলো বৈধতা প্রাপ্ত এবং সমাজে স্বীকৃতির একটা ক্ষমতাকে বলা হয় আমরা বলে থাকি কর্তৃত্ব, যেখানে ক্ষমতার সাথে লেজিটিমেসি বা বৈধতা এবং গ্রহণযোগ্যতা যুক্ত হয় তখন তা কর্তৃত্ব রূপ নিয়ে থাকে। আচ্ছা, এবার এর বৈশিষ্ট্য দেখো, মানুষের স্বেচ্ছায় হচ্ছে আনুগত্য, তারপরে হচ্ছে আইনের ভিত্তিতে বৈধতা, দেন জবরদস্তির প্রয়োজন কম এখানে, এবং রাষ্ট্র এবং প্রশাসনের স্থিতিশীলতার প্রধান ভিত্তি হলো কর্তৃত্বের কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, এবার হচ্ছে কর্তৃত্বের ধরন ম্যাক্স বেভারের শ্রেণীবিভাগ অনুসারে, ঠিক আছে। প্রথমটা রয়েছে কি ট্রেডিশনাল অথরিটি বা ঐতিহ্যগত কর্তৃত্ব। কি আছে দেখো, এর ভিত্তি কি, ঐতিহ্যগত কর্তৃত্বের ভিত্তি হলো প্রথা, রীতি বা উত্তরাধিকার, ঠিক আছে। এই তিনটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে ট্রেডিশনাল অথরিটি। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা রাজা বা সামন্ত প্রভু, ঠিক আছে। নেক্সটে আছে হলো ক্যারিসমেটিক অথরিটি বা ক্যারিসমেটিক অথরিটি বাংলাতেই লেখা আছে, যার ভিত্তি হলো ব্যক্তিগত নেতৃত্ব বা জনপ্রিয় এবং আকর্ষণ। এই তিনটার উপর ভিত্তি করে এই অথরিটিটা গড়ে ওঠে, যেমন তোমরা বলতে পারো যে নেতাজি, গান্ধী বা মাদার টেরেসা, ঠিক আছে। নেক্সট হচ্ছে লিগ্যাল রেশনাল অথরিটি, যার ভিত্তি হলো আইন, নীতি, সংবিধান এবং পেশাদার প্রশাসন। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নির্বাচিত সরকার, আদালত বা আমলাতন্ত্র। এটা পড়ে থাকবে লিগ্যাল রেশনাল অথরিটির মধ্যে। নেক্সট আছে পাওয়ার এবং অথরিটির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক কি আছে দেখে নিই। যদিও প্রয়োগের ধরনের পার্থক্য আছে, ঠিক আছে, পাওয়ার এবং অথরিটি দুটারই আলাদা আলাদা পার্থক্য আছে প্রয়োগের ক্ষেত্রে, ক্ষমতা এবং কর্তৃত্ব বাস্তবে কিন্তু একে অপরের পরিপূরক। দেখো কি কি আছে সম্পর্ক, যেমন ক্ষমতা বৈধতা পেলে কর্তৃত্বে পরিণত হয়। যখন কোনো ক্ষমতা বা কারো ক্ষমতা যদি সেটাকে আমরা বৈধ রূপে বিবেচনা করে থাকি তখন সেটা কিন্তু কর্তৃত্ব হিসেবে পরিচিত হয়। যেমন নির্বাচনে জেতার পর রাজনৈতিক ক্ষমতা জনগণের অনুমোদন পেয়ে কর্তৃত্ব রূপ নেয়। কোনো রাজনৈতিক নেতা যখন নির্বাচনে জিতে যায় তখন তার সেই ক্ষমতাটা কর্তৃত্ব হিসেবে পরিণত হয়ে যায়। 2 নম্বরে কি আছে, কর্তৃত্ব দুর্বল হলে ক্ষমতার বল প্রয়োগের উপর নির্ভরশীল হয়ে থাকে। যেমন সরকারের প্রতি আস্থা কমে গেলে প্রশাসন, পুলিশ এবং বল প্রয়োগের দিকে ঝোঁক বেড়ে যায়, ঠিক আছে। প্রশাসন যখন তার ক্ষমতা যদি কমে যায় তখন তারা বল প্রয়োগের দিকে বেশি ঝুঁকিগ্রস্ত হয়। 3 নম্বরে কি আছে, ক্ষমতা কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করে। যেমন রাষ্ট্রীয় শক্তি, আইন প্রয়োগ এবং সম্পদ কর্তৃত্বের ধরে রাখতে সহায়তা করে থাকে। 4 নম্বরে আছে কি কর্তৃত্ব ক্ষমতাকে নৈতিকতা প্রদান করে। যেমন কি নেতৃত্ব বা শাসনের প্রতি জনগণের বিশ্বাস ক্ষমতাকে স্থায়ী করে থাকে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে দেখো, আচ্ছা এটুকুই। ক্ষমতা এবং কর্তৃত্ব রাজনৈতিক জীবনের অবিচ্ছেদ্য উপাদান। ক্ষমতা ছাড়া শাসন চলে না, আর কর্তৃত্ব ছাড়া সেই শাসন কিন্তু স্থায়ী বা গ্রহণযোগ্য হয় না, ঠিক আছে। ক্ষমতা ছাড়া কোনো একটা জায়গা বা কোনো একটা রাষ্ট্রকে আমরা সঠিকভাবে শাসন করতে পারবো না, এবং সেই শাসনটা যদি কর্তৃত্ব ছাড়া বা স্থায়ী শাসন যদি না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হয় না। তাই সুশাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষমতা এবং কর্তৃত্ব সম্বন্ধিত প্রয়োগ হচ্ছে দুটোরই প্রয়োগ খুবই অপরিহার্য, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।